প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে দ্বিতীয় দিনের আপিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনুকূলে নয় বলছেন প্রার্থীরা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যোগসু নির্বাচন। উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে, নিরাপত্তা জোরদার। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন। আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন মাদুরো ও তার স্ত্রী। মার্কিন সেনা মোতায়েনের মাধ্যমে পরিচালিত হবে ভেনিজুয়েলা, বলছে ওয়াশিংটন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। জাতীয় নির্বাচনের মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল। নির্বাচন কমিশন ভবন চত্বরে এই আপিল গ্রহণ করা হচ্ছে। গতকাল প্রথম দিন 42টি আপিল আবেদন করেন সংক্ষুব্ধ প্রার্থীরা। আজ সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা এসে আপিল করছেন। এ সময় তারা অভিযোগ করেন এরকম অনেক ভুল নির্বাচন কমিশনও করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে তারা বলেন এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের অনুকূল নয়। অনেক অবৈধ অস্ত্র বাইরে রয়ে গেছে বলেও জানান তারা। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়াও ব্যক্তিগত অস্ত্র এখনো জমানো হয়নি বলেও উল্লেখ করেন প্রার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি তো আসলে ভালো না। নির্বাচনের পরিবেশ এখনো আশানুরূপ আমরা দেখতে পাচ্ছি না। কারণ এখনো আপনারা দেখছেন যে গত দুদিন আগে একজন প্রার্থীর বাসায় কাপনের কাপড় পাঠানো হয়েছে। ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আর সশরীরে বলেন, ডাকযোগে বলেন, আমাদেরকে প্রতিনিয়ত আমরা বুলিং এবং বিভিন্নভাবে হুমকি ধমকির শিকার। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, নির্বাচনের মনোনয়ন গ্রহণ বাতিল নিয়ে প্রার্থীদের মধ্যে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ নিয়ে আপিলের দ্বিতীয় দিনের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে আছি আমি নির্বাচন কমিশন কার্যালয়ে যে আপিল বুথটি স্থাপন করা হয়েছে চত্বরে, সেখানে আমি এখানে অবস্থান করছি। আমি সকাল থেকে এখানে ছিলাম। এখান থেকে আমি বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি, দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি ভেতরে কি অবস্থা। ভেতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে 10টি, পুরো বাংলাদেশকে 10টি অঞ্চলে ভাগ করে 10টি বুথ করা হয়েছে। তার মধ্যে একটি কেন্দ্রীয় বুথ রয়েছে। বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন সময় যে সংক্ষুব্ধ হচ্ছেন প্রার্থীরা, তাদের মনোনয়ন বাতিল হওয়ায় তারা এসে এখানে তার অঞ্চলে আপিল করছেন। এবং এটা প্রার্থী ছাড়াও যারা আপিল করতে পারবেন তারা হচ্ছে যে কোনো প্রার্থীর প্রার্থিতা বৈধ কি না সেটির জন্য যে কেউ আপিল করতে পারবেন, এখানে সেই বিধানটিও রয়েছে। তো আমরা এরকম আপিল দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল 42টি এখানে আপিল করা হয়েছে। আজকে আপিল করা হয়েছে আরও 34টি, মোট 76টি আপিল এখানে করা হয়েছে আজকে পর্যন্ত। তো এখনও আপিলের জন্য 9 তারিখ পর্যন্ত সময় আছে। দেখা যাক এর মধ্যে কয়টি আপিল আসলে জমা পড়ে এবং পরবর্তীতে নিষ্পত্তি হবে এটি 18 তারিখ পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফরিদপুর অঞ্চলের একটি যে বুথ রয়েছে, সেখানে একজন প্রার্থী তিনি হচ্ছে আপিল জমা দিচ্ছেন। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা যদি এখানে আপিলে আমি লয়ার ভাই। আচ্ছা, আপনি কোন প্রার্থীর পক্ষে এসেছেন? প্রার্থীর পক্ষে লয়ার। আচ্ছা, আপনি কেন এসেছেন? আপনার প্রার্থীতা কেন বাতিল হয়েছিল? এটা বাতিল হয়েছে 1% ভোটারের যে র্যান্ডম স্যাম্পলিং যেটা আমরা বলি, সেটা গরমিল পাইছে বিষয়টা এরকম তাদের কমপ্লেনটা। কিন্তু আমাদের অর্ডার শিটে এগুলো কিছুই লেখা নাই, কোথায় গরমিল পাইছে, কোথায় কি করছে না কিছুই লেখা নাই। না করার কি প্রার্থীতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী? আমি আশাবাদী। অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য রিটার্নিং অফিসার আমরা মনে করি এটা আমার যে ক্যান্ডিডেট সে প্রার্থীতা ফেরত পাবে। ধন্যবাদ।
আপনি শুনতে পেলেন যে আসলে এখানে যারা যারা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করছেন তারা প্রত্যেকে আসলে আশাবাদী তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। এখানে সকাল থেকে কর্মমুখর পরিবেশে এখানে কাজ চলছে, প্রতিটি বুথে আসলে প্রচণ্ড ভিড়। এখানে এখানে আমি আরেকটি বুথে দেখাতে চেষ্টা করছি, এখানে হচ্ছে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। আমি আপনাকে এই ফাঁকে একটি তথ্য জানিয়ে রাখি, এখানে আমি আপনাকে এই ফাঁকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যিনি এখানে আমি একটু দেখতে পাচ্ছি যে একজন প্রার্থী তিনি আপিল করার জন্য এসেছেন। আমরা তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোন আসন থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি ভোলা 2 থেকে আসছি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। তো আমি আসছি যে আমাদের সিগনেচারের একটু ঝামেলা বা আমাদের প্রতিপক্ষ মানে তদন্তকারী কর্মকর্তা তাকে যে ওই সিগনেচার বা ইয়ে করার জন্য দেওয়া হয়েছিল রিটার্নিং কর্মকর্তা, প্রতিপক্ষ অলরেডি এগুলো প্রতিপক্ষের হাতে দিয়ে দিছে। মানে তদন্তকারী কর্মকর্তা প্রতিপক্ষের হাতে দিয়ে দিছে এগুলো ইয়ে করার জন্য, চেষ্টা করার জন্য। এখন ওই পক্ষ বাড়িতে আমাদের ভোলা 2 হলো রেড জোন বাংলাদেশের মধ্যে। আমার গাড়িও 2বার ভাঙছে, মামলাও চলতেছে। তো সেই জায়গায় মানুষ কথা বলতে ভয় পায়। সেই জায়গায় যদি আমাকে বলে যে আপনি অমুকের স্বতন্ত্র প্রার্থী পক্ষ করেন, সেখানে ওই লোক তার সর্বোচ্চ শক্তিতে বলার চেষ্টা করবে যে আমি স্বতন্ত্র প্রার্থীর পক্ষ করি না। না প্রশ্নই আসে না, সেদিন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ভোলা রিটার্নিং অফিসের সামনে, ডিসি অফিসের সামনে পার্থ গ্রুপ বনাম এই আলমগীর শাহজাহান গ্রুপ মোটামুটি বোমাবাজি দিচ্ছে বিশাল পর্যায়ে, এবং পার্থ সাহেবের অফিস ভাঙচুর করে গুঁড়া করে ফেলছে, ময়লা পায়খানা পর্যন্ত মারছে। কিন্তু সেখানে অদ্যবধি আপনারা কি দেখছেন যে এটা সুষ্ঠু তদন্ত করে কাউকে গ্রেপ্তার করতে? এই অবস্থায় আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষণা সেই ব্যাপারে মানে আমি থাকতে চাই, মানে আমি একটা বিশ্বাস রাখতে চাই যে সর্বশেষ পর্যন্ত আমি নিশ্চিত থাকবো, মানে নিশ্চিত কনফিডেন্স রাখবো যে উনি ওনার প্রতিশ্রুতি রাখবে। সেই জন্য আমি ধন্যবাদ। আসলে আপনি শুনতে পেলেন যে প্রার্থীরা কি বলছেন। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সকালবেলায় আরও আমরা এরকম অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে এখনও এই যে অবৈধ অস্ত্র যেগুলো থানা থেকে লুট হয়েছিল 5 আগস্টের পরে সেগুলো এখনও উদ্ধার হয়নি। তারপর যে প্রার্থী বিভিন্ন জনের যে বৈধ অস্ত্র, লাইসেন্স অস্ত্র রয়েছে সেগুলো এখনও জমা নেওয়া হয়নি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, এটি আসলে আমাকে মোবাইলটি দেখেই বলতে হচ্ছে। এখানে গতকাল হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জুলাই আন্দোলনের যেই পরিচিত মুখ তাসনিম যারা ঢাকা 9 আসন থেকে নির্বাচন করছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এসেছিলেন, তিনি তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য এসেছিলেন। মফিউর, আপনাকে ধন্যবাদ। কয়েক দফা পিছিয়ে প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু ও হল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যোগসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য 38টি এবং হল সংসদের জন্য 1টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি 100 জন শিক্ষার্থীর জন্য 1টি করে ভোট গ্রহণ বুথ আছে। ভোট গ্রহণ শেষে 6টি OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এনে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, প্রথমবারের মতো যোগসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, শিক্ষার্থীদের কেমন সাড়া দেখছেন এবং সেখানকার নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে দাঁড়িয়ে আছি। এই ভবনের ঠিক নিচতলাতেই কিন্তু নারীদের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী রানী হলের ভোট গ্রহণ চলছে। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন ভোটারদের দীর্ঘ লাইন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে এখানে লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনাদের কথা নেওয়ার আগে কিন্তু 2জন প্রার্থীর কথা নেব। তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে 2জন প্রার্থী আমার সাথে আছেন। তারা এই মুহূর্তে একটু তাদের অবস্থানটা আমরা জানতে চাই। আপনার অবস্থান বলবেন? ইতিমধ্যে আমি আমার ভোট সম্পন্ন দিয়েছি। জীবনের প্রথম ভোট দিতে পেরে আসলে খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। তবে পাশাপাশি আমি কিছুটা চিন্তিত, যেহেতু আমি নিজেও একজন প্রার্থী। তবে আশাবাদী ইনশাল্লাহ আমাদের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা আমাদের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করে জয়ী করব ইনশাল্লাহ। আমরা একজন স্বতন্ত্র প্রার্থীর একটু কথা শুনবো। জি, আপনার নাম বলবেন? আমি খালিদ হাসান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র।
আর 38 বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ভোটাররা এখানে আজকে স্বতঃস্ফূর্তভাবে নতুন উদ্যম নিয়ে, কারণে 30 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তারপর 6 তারিখে নতুন ডেট দেওয়ার পরে আজ সেদিনের মতোই নতুন উদ্যম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা আবার ভোট দিতে আসছে এবং এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং আমি আশাবাদী যে শিক্ষার্থীদের মূল্যায়নে ইনশাল্লাহ বিজয়ী হব, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমরা এখন একটু জানার চেষ্টা করব যে যারা ভোট দিতে আসছেন তারা কেমন অনুভব করছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনি ভোট দিতে আসছেন, আপনাদের কি অবস্থান, আপনি যদি বলতেন নির্বাচন ভোট কেমন দেখছেন? জি, এখন মানে আমি দেখছি যে অনেকেই আসছে, সবাই অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। আর হচ্ছে মানে আমরা আসছিলাম 29 তারিখে ভোট দেওয়ার জন্য, কিন্তু 30 তারিখের ভোটটা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা আসলে অনেক মন খারাপ হয়ে যায় আমাদের। তারপরে যখন আজকে 6 তারিখে সকাল থেকে দেখে আসলেই মানে অনেক ভালো লাগতেছে। ভোট গ্রহণ ঠিক মতো চলছে তো? জি, ভোট গ্রহণ ঠিক মতো চলতেছে এখন। জি ইমা, যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে যেমন দীর্ঘ সারি রয়েছে, যেমন ভোটাররাও যেমন খুশি, তেমনি প্রার্থীরাও কিন্তু খুশি, তেমন কোনো বড় ধরনের অভিযোগ নেই। তো সব মিলিয়ে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে এবং বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। তো যশোর নির্বাচনে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পাওয়া তথ্য। ইমা। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কারণে বাড়ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। উত্তরের জেলা নীলফামারীতে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় কাঁপছে জেলাবাসী। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতা খুবই প্রখর আকার ধারণ করেছে, ফলে খেটে খাওয়া মানুষের খুব অসুবিধা হইতেছে। আঙুলগুলো কুকুর হয়ে আসতেছে, ঠিক আছে, কাজ কামাই করতে পারতেছে না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়ও বাড়ছে শীতের দাপট। কয়েকদিন ধরেই বইছে হিমেল হাওয়া। আজ 4-5 দিন মনে হয় গোসল করতেই পারিনি, এত শীত, যে পরিমাণ শীত পড়তেছে আজকে, তো অবস্থা এতটাই খারাপ যে সকাল থেকে কুয়াশার ঠেলায় কিছু দেখাই যাচ্ছে না। পটুয়াখালীর কলাপাড়ায় গেল 2 দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশা রয়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জের তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর সূর্যের দেখা মেলে না, কুয়াশাচ্ছন্ন আকাশ, এর সঙ্গে বইছে হিমেল বাতাস। এতে জবুথুবু অবস্থা যমুনা পাড়ের জেলাটিতে। এত ভোরবেলা কষ্ট করে বাড়াইছি পেটের মজুরিতে, আমরা এখন কি করবো, আমাদের তো আর উপায় নাই। এবছর যে পরিমাণ শীত, তাতে আমার মনে হয় যে দিনাজপুর রংপুরের থেকে আমাদের সিরাজগঞ্জের শীতে খুব কঠোর শীত। এদিকে মুন্সিগঞ্জে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এর কারণে ভিড় বেড়েছে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। ওইটার ওষুধ খাওয়াইছি, নাকি ওটাতেই হয়েছে নাকি ওই মুখে বড় বড় খোসা পড়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে আনছি, কালকে রিপোর্ট দিবে। একবারের জায়গায় দুইবার বাবু যে এত পায়খানা করতেছে, পানি পড়তেছে, কেউ আসে না। চিকিৎসকদের মতে সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি কমাতে। শীতে অতিরিক্ত ঠান্ডা বাতাসে না যাওয়াটা বেটার। আর এখন দেখা যাচ্ছে হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়া এই দুটো রোগী বেড়েছে। নিউমোনিয়া, ডায়রিয়ার জন্য আমাদের এখানে হাসপাতালে যথেষ্ট বেডও আছে। মোটামুটি চিকিৎসা দেওয়ার মতো সমাধান আছে। গরম কাপড় ব্যবহার ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীত পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, আজ তো রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা, সেখানকার জনজীবনের প্রভাব কেমন দেখছেন? সব মিলে সেখানকার পরিস্থিতি কেমন, এ ব্যাপারে জানাবেন। ধন্যবাদ ইমা আপনাকে। যে আমি এখন রাজশাহীর যে সর্বনিম্ন তাপমাত্রা সেটির আসলে জনজীবনে কেমন প্রভাব পড়েছে সেটি আপনাদেরকে জানাবো। আসলে আবহাওয়া অফিসের তথ্য মতে আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল 5ই জানুয়ারি সেই দিন ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তো
3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে বর্তমানে কমে এসেছে রাজশাহীর যে আবহাওয়ার স্থিতির মধ্যে। তবে আবহাওয়া অফিস আরেকটি বিষয় আমাদেরকে বলছে যে রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু 100%। আমরা দেখেছি গতকাল 100% বাতাসের আর্দ্রতা থাকায় শীতের যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাকে আরেকটি বিষয় আপনাকে বলি যে রাজশাহীতে যে শুধু জনজীবন নয়, ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এই শীতের যে প্রভাব সেটি তাদের উপরে পড়েছে। কারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, ভ্যান চালক, রিক্সা চালক এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে, দিনমজুর, তাদের উপর একটু বেশি শীতের যে প্রকোপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তারা বের হতে পারছে না এবং বের হলেও কাজ পাচ্ছে না, এগুলো আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে শুধু জনজীবনে নয়, পশু বা পাখি যেগুলো রয়েছে তারাও কিন্তু এই শীতের প্রকোপে কিছুটা বিপর্যস্ত হয়ে রয়েছে। তো আমি একটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী তারা যেগুলো পুকুর রয়েছে সেই পুকুরের ছোট বাসস্থান করে দিয়েছে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি বা জেনেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতের যে প্রকোপ সেই প্রকোপে ঠান্ডাজনিত যে রোগ সেই রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ এবং শিশুরা বেশি যাচ্ছে। তো রাজশাহীতে এ ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। রাজু, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আয়োজিত বাণিজ্য মেলায় শীতের কারণে ক্রেতা সমাগম কম। দেশি বিদেশি স্টলে পসরা সাজিয়ে অপেক্ষা করছেন বিক্রয়কর্মীরা। তারা বলছেন মেলার শুরুর দিকে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকে। মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 850 পুলিশ ও আনসার সদস্য রয়েছে। আলোকসজ্জার পাশাপাশি অনেক স্টলে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হাজির করা হয়। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন তারা। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে তুলে আনার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তোলা হয়েছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। মাদক সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে মাদুরো বলেন তিনি তার দেশের প্রেসিডেন্ট, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে সেগুলোর কোনোটি তিনি করেননি। সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুনানি নিয়ে আগামী 17 মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট অনুযায়ী 280 গ্রামের বেশি ক্র্যাক কোকেন বিতরণ বা বিতরণের উদ্দেশ্যে নিজের কাছে রাখার জন্য 10 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ $1 কোটি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এবং মাদক সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম শাস্তির অন্তত দ্বিগুণ কারাদণ্ড হতে পারে। ন্যূনতম শাস্তি কমপক্ষে 20 বছর। নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী 1 মাস সেখানে কোনো নির্বাচন সম্ভব না এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেন তিনি জানান প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে। একই সঙ্গে তিনি দাবি করেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ নয় বরং মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার নজির টেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে তুলে আনার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জার্মানি বলছে এমন বক্তব্য শুধু উস্কানিমূলকই নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে প্রয়োজনে অস্ত্র হাতে নেয়ার কথা বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ঐশী আলম, মোহনা সংবাদ। খুলনায় বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় উৎপাদিত কৃষি পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য হয় চরম হতাশায় কৃষকরা। সমাধানে একটি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ সহ বৃহৎ আকারে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা, দাকব, পাইকগাছা, বটিয়াঘটা ও ডুমুরিয়া সহ 9 উপজেলায় মাছের ঘেরের আইলে এবং জমিতে প্রচুর সবজির আবাদ হয়। এখানকার উৎপাদিত সবজি প্রতিদিন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু ভরা মৌসুমে ব্যাপক ফলন হলেও সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাতে উৎপাদন খরচ উঠাতে না পারায় চরম হতাশায় কৃষকরা। কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণ করে বিভিন্ন কায়দায়, কিন্তু ওখানে আলু বেশি হয়, কিন্তু দক্ষিণবঙ্গে আমার এলাকায় প্রচুর সবজি, এখানে কিন্তু সেই ব্যবস্থা নেই। 15-20 দিন যদি একটু রেখে বিক্রি করা যায় তাহলে হয়তো দেখা যাচ্ছে কিছুটা দাম বেশি পাওয়া যায় বলে মনে হয়। আমাদের এই মালগুলো যখন অতিরিক্ত হয়ে যায় তখন মনে করেন যে আমরা বাজারে বিক্রিগুলো করতে পারি না। গুদামজাত করে রাখার কিংবা ফ্রিজের পরিবেশ যদি থাকতো তাহলে মনে করেন জিনিসটা আমরা সঠিকভাবে দামটা পেতাম। সবজি সংরক্ষণের জন্য একটি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ চলমান আছে জানিয়ে বৃহৎ আকারে কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগও নিয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বৃহৎ আকারে কোল্ড স্টোরেজের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সচিব স্যারকেও জানানো হয়েছে যে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য। আমাদের ডুমুরিয়ায় যেহেতু একটা সবজির হাব, এখানে যদি একটা ভালো কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এবছর জলবদ্ধতার কারণে কৃষকরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে না পারায় 4200 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা প্রায় 8500 হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। অনেক জায়গায় জলবদ্ধতার কারণে জো না আসাতে আমরা এখনো পর্যন্ত টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারিনি। তো এই সবজিগুলোর চাষের জন্য আমরা কিন্তু কৃষকদেরকে প্রণোদনা দিয়েছি। জেলার ডুমুরিয়ায় চলতি রবি মৌসুমে 3110 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। শীত এলেই প্রাণ ফিরে পায় পিরোজপুরের জিতলিয়া গ্রামের শুটকিপল্লী। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত থাকে এ পল্লী। কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ রোদে তৈরি এখানকার শুটকি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পাপি। পিরোজপুরের কচা নদীর তীরে চিথলিয়া গ্রামে 5টি বাসা নিয়ে গড়ে উঠেছে শুটকিপল্লী, যেখানে 5 থেকে 7 জন শুটকি ব্যবসায়ী আছেন এবং কাজ করেন 200 শ্রমিক। বন্দর থেকে সামুদ্রিক মাছ সংগ্রহ করে তৈরি হয় শুটকি। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে শুটকির কারবার। আমরা এখানে বিভিন্ন প্রজাতির মাছ সুগন হয়। এইখানে কোনো বিষ বা অন্য কিছু কোনো এগুলো করা হয় না, ঠিক আছে। আর জায়গা হালকা লবণ দিয়ে তারপরে ভালোভাবে ধুইয়ে তারপরে শুটকি করা হয়। 2008 সালে শুরু হয় এই শুটকির ব্যবসা। 30 থেকে 35 প্রজাতির মাছ শুটকি করা হয় এখানে। মানভেদে প্রতি কেজি শুটকি বিক্রি হয় 600 থেকে 2000 টাকা কেজিতে। আমরা এখান থেকে শুটকি করে আপনার চট্টগ্রামে এখানে চালান করি, তারপর ওখান থেকে উত্তরবঙ্গে অনেক জায়গায় মাছ ছড়াইয়ে যায়। কোনো বছর লাভ হয়, কোনো বছর সমান হয়, কোনো বছর আবার লস হয়। শুটকি বেডের সাথে জড়িতদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছে জেলা মৎস্য অধিদপ্তর। সরকারের এখানে দেখভাল করার সুযোগ আছে এবং দেখভাল করতেছে। মৎস্য অধিদপ্তর এখানে যে সমস্ত শুটকি বেডের সাথে যারা জড়িত তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছে এবং এখানে একটি শুটকি উন্নয়ন কার্যক্রম বিষয়ক একটি শীর্ষক প্রকল্প কার্যক্রম প্রস্তাবনা রয়েছে। চিথলিয়া পল্লীতে বছরে 100 টনের বেশি শুটকি উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে দ্বিতীয় দিনের আপিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনুকূলে নয় বলছেন প্রার্থীরা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যোগসু নির্বাচন। উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে, নিরাপত্তা জোরদার। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন। এবং আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন মাদুরো ও তার স্ত্রী। মার্কিন সেনা মোতায়েনের মাধ্যমে পরিচালিত হবে ভেনেজুয়েলা, বলছে ওয়াশিংটন।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।